আসসালামু আলাইকুম। আসলে আমি তো আপনার ফেসবুক লাইভ বলেন কোনো কিছুতেই আসি না, কারণ এগুলা করার মতো সময় এবং মানসিকতা আমার নেই। অনেক কাজের মধ্যে ব্যস্ত থাকতে হয়। কিন্তু আজকে এসেছি একমাত্র একটি কারণে, কারণ আমাদের আমাদের শ্রম মন্ত্রণালয় 17 তারিখ যে মিটিংটা হয়েছে সেটা ব্যাপারে আলাপ করব, কিছু গুরুত্বপূর্ণ তথ্য, এবং আমাদের শ্রম থেকে 9 তারিখে যে চিঠিটা প্রেরণ করেছে আমাদের 5টি দাবি যুক্তিকতা নিয়ে, সে ব্যাপারে আলাপ করব। কারণ আমরা 27 তারিখ, জানুয়ারি মাসের 27 তারিখ থেকে মার্চ মাসের 13 তারিখ এই পর্যন্ত 8টি সরকারি চিঠি ইস্যু করা হয়েছে আমাদের ফেভারে, অর্থাৎ আমাদেরকে নিয়ে। অর্থাৎ 3 মাস সময় লাগছে, 3 মাসের ভিতরে 8টি চিঠি আমরা পেয়েছি। কিন্তু এই চিঠির মধ্যে আমাদের সফলতা বলতে তেমন কিছুই নেই, কিন্তু ব্যর্থতারও কিছু নেই। কারণ আমরা এই জায়গায় 2018 সাল থেকে এই সংগঠনে 2025 সালে এসে আমরা সফলতার দ্বারপ্রান্তে। 8টি চিঠি এই 2018 সাল থেকে এখন পর্যন্ত আমরা কেউ আনতে পারিনি, এবং অনেক চেষ্টা করেছেন আমাদের সিনিয়র যারা সংগঠনের দায়িত্বে ছিলেন, তারা অনেক আন্দোলন করেছেন, অনেক তদবির করেছেন, অনেক জায়গায় গিয়েছেন, কিন্তু এই 8টি চিঠি আনতে পারেননি। সর্বশেষ 2024 সালে আন্দোলনের পরে, এবং সর্বশেষ 2025 সালে আমরা এটা পেয়েছি। এখন যেটা মূল কথায় আসি, আমাদের 17 তারিখে যে মিটিংটা হয়েছে সেখানে আসলে এই মিটিংটা আমাদের হওয়ার কথা ছিল অর্থ মন্ত্রণালয়ের সাথে। এই মিটিংটা আমরা বসার কথা অর্থের সাথে, কারণ এখন আমাদের সর্বশেষ যে কাজগুলা সেটা হলো অর্থের সাথে। কিন্তু শ্রম মন্ত্রণালয় এটা, আমি জানি না তারা কিসের জন্য এটা বিভাজন করে এই মিটিংটাকে শ্রম অধিদপ্তরে ডাকছে। এবং আমি যেটুকু জানি, শ্রম যখন অর্থকে চিঠিটা পাঠাইছে সেখানে স্পষ্ট লেখা আছে বেতন বকেয়া প্লাস চাকরিচ্যুত যারা, তাদের সমস্যার সমাধান অর্থ করবে, এবং আমাদের যে নীতিমালা পরিবর্তন 5 দফা দাবির ভিতরে 1 নম্বর যে দাবি সেটা অর্থই সমাধান করবে। এখন যাক, শ্রম মন্ত্রণালয় ডাকছে শুনুনি, যেখানে শুধু লেখা আছে যারা চাকরিচ্যুত এবং বকেয়া বেতন বাতাদি সমস্যার সমাধানের জন্য শুনানির জন্য ডাকছে। কিন্তু সেইখানে তারা যে কৌশলটা অবলম্বন করছেন, আমি মিটিংয়ে উপস্থিত হওয়ার পরে বুঝতে পারলাম তাদের কথায়, তারা যে কৌশলটা অবলম্বন করছেন, তারা যে দায়িত্ব নিয়েছেন, যে কমিটি করছেন, এই কমিটি দীর্ঘদিন মেয়াদ। অর্থাৎ আপনি প্রত্যেকটা শ্রমিককে, বাংলাদেশের প্রত্যেকটা শ্রমিক তারা নিজস্ব সমস্যা নিয়ে আবেদন করবে শ্রম অধিদপ্তরে, এবং সেটা করতে হবে বরাবর মহাপরিদর্শক কলকারখানা অধিদপ্তর, ওই পরিচালকের বরাবর। সেই পরিচালক সেটা কমিটির মাধ্যমে তদন্ত করবে, এবং একজন লোকের মাধ্যমে তদন্ত করে সেটা ব্যবস্থা নিবে আসলে সে চাকরিচ্যুত কীভাবে হয়েছে এবং সে বেতন বকেয়া কেন পাচ্ছে না। তাহলে আমাকে চিন্তা করতে হবে, এই যে উদ্যোগটা তারা নিয়েছেন এবং যে কমিটিটা তারা গঠন করেছেন, এটা যদি সঠিক তথ্য দিয়ে এই সমাধান করতে যাই আমরা, তাহলে আমার মনে হয় মৃত্যুর আগ পর্যন্ত আমরা এই সমাধান পাবো কি না আমার জানা নেই। এবং আমাদের একজন সহকর্মী যারা চাকরিচ্যুত আছেন এবং যারা বেতন পাচ্ছে না, তারা আজও সঠিক বেতনটা পাবেন কি না সেটা আমার জানা নেই। কারণ তারা যে কমিটি করছে এই কমিটির
প্রক্রিয়া অনুযায়ী আমার মনে হয় 5 থেকে 6 বছর লাগবে শুধু এগুলো সমাধান করতে। কারণ আমাদের তো সমাধান একটা না, একজন কর্মী না, আমাদের লক্ষ লক্ষ কর্মী। প্রায় আমাদের রিপোর্ট অনুযায়ী 4 থেকে 5,000 লোক চাকরিচ্যুত এবং বেতন বকেয়া, এবং প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে যদি ইন্ডিভিজুয়ালি এককভাবে আবেদন শো করে শ্রম মন্ত্রণালয়ের মাধ্যমে আসে, সরাসরি শ্রম অধিদপ্তরে জমা দেয়, সেটা যদি কমিটি এবং দপ্তরের একজন পরিচালনার মাধ্যমে সমাধান করা হয় তদন্ত সাপেক্ষে, তাহলে সেটা অনেক বড় লং টাইম, এবং সেটা আজও বাস্তবায়ন হবে কিনা, এবং আমাদের শ্রমিক, আমাদের কর্মচারী এটা দেখবে কিনা, এবং সেটা তারা সমাধান পাবে কিনা, এবং তারা বেতনটা পাবে কিনা ঈদের আগে, এটা আমি 100% শিওর যে তারা যে প্রক্রিয়া যাচ্ছে এই প্রক্রিয়ায় ঈদের আগে কেন, আমার মনে হয় তারা আরও 10 বছরে এটা সমাধান করতে পারবে কিনা আমাদের জানা নেই। কিন্তু আমাদের হাতে এত সময় নেই। কেন নেই আমি আপনাদেরকে সরাসরি বলি, কারণ জানুয়ারি মাস থেকে মার্চ মাস পর্যন্ত যে 8টা চিঠি রেডি করছে, 3 মাস সময় লাগছে 8টা চিঠি ইস্যু করতে। তাহলে আমার যদি আরও 3 মাসের ভিতরে যদি আরও 2টা চিঠি ইস্যু করে তারা, তাহলে আপনার চিন্তা করতে হবে আমার কি 3 মাস সময় দেওয়ার সুযোগ আছে? কারণ আমার তো সেই সুযোগ নেই, এবং আমার কাছে সেই সময় নেই। আমি ওইখানে মিটিংয়ে সরাসরি মহাব্যবস্থাপক যে পরিদর্শক, ঠিক আছে, মোহাম্মদ উমর ফারুক, যে আহ্বায়ক কমিটির, আমি স্পষ্ট ওনাকে বলছি যে স্যার, এই মিটিংটা তো আপনাদের সাথে বসার কথা না, এই মিটিংটা আমাদের বসার কথা ছিল অর্থের সাথে। অর্থ এগুলো আমাদের, যখন আমরা অর্থের সাথে বসবো তাহলে আমাদের জিনিসটা দ্রুত সমাধান হবে। তাহলে আপনারা কেন আমাকে এখানে ডাকলেন এবং সময় নষ্ট করতেছেন আমাদের? যাক, তারপরে আপনারা ডাকছেন, তার জন্য আমরা আপনাদেরকে ধন্যবাদ। কিন্তু আমাদের যে প্রক্রিয়া, আপনারা যে প্রক্রিয়ার কথা বলতেছেন, এই প্রক্রিয়ায় আমাদের বছরকে বছর সময় লেগে যাবে, আমাদের কর্মচারীরা হয়রানির শিকার হবে, এবং কোনো দাবি, তাদের যে বেতনটা এবং তাদের যে চাকরিচ্যুত, এটা আমার মনে হয় এই মিটিংয়ের মাধ্যমে সমাধান হওয়ার কোনো রাস্তা আমি দেখতেছি না। এটা আমি স্পষ্ট বলে দিছি। কারণ এই মিটিংটা গঠন করা হয়েছে, প্রত্যেক মাসে একবার মিটিং হবে, এবং কর্মচারীর দুঃখ অবহেলিত দুর্দশা, বেতন বকেয়া, বিভিন্ন সমস্যা এখানে রিপোর্ট করবে, সেই কমিটি সেটা তদন্ত সাপেক্ষে সমাধান করবে। তাহলে কি আমার ওই পর্যায়ে যাওয়ার কোনো ক্ষমতা আছে? ওই পর্যায়ে যাওয়ার আমাদের কোনো সময় আছে? আমরা আন্দোলন কেন করছি? রাস্তায় কেন শুয়েছিলাম? রক্ত কেন দিয়েছি? আমাদের 5 দফা দাবি অর্থ মন্ত্রণালয়ে চলে গেছে। এখন আমাদের যে কাজগুলো অর্থ মন্ত্রণালয় বাকি আছে, আমরা অর্থ মন্ত্রণালয়ের সাথে সরাসরি কথা বলে সেটা আমার ঈদের আগে পরিপত্রর ব্যবস্থা করতে হবে। এটা হলো আমার ফাইনাল কথা। এবং সেটা কিভাবে করবে, আমরা 3টি বিষয় এবং 3 জন এই জায়গায় সরকারের পাওয়ারফুল লোক আমরা এখানে অলরেডি তাদের কাছে আমরা মেসেজ দিয়ে দিয়েছি, এবং তারা আমাদেরকে বলছে অর্থ উপদেষ্টা প্লাস আমাদের ছাত্র সমন্বয়ক যে উপদেষ্টা মাহফুজ আলম প্লাস অর্থ সচিব, এরা মিলিয়ে, এবং এদের সাথে আমরা বসে, এবং কি আমাদের যে কেন্দ্রীয় কমিটির আরও 10 জন অথবা 5 জন প্রথম সারি যারা নেতৃত্ব দিচ্ছে, তাদেরকে নিয়ে অলরেডি আমরা 2-1 দিনের ভিতরে বসবো, এবং সেটা আমরা শীঘ্রই কাজ প্রক্রিয়া চলমান। আমরা এটা ছাড়া আমাদের কোনো আর হয় নাই। আমরা যদি শ্রম ভবনের যে এই কমিটিটা গঠন করা হয়েছে, আমরা যদি সেই কমিটির আশায় থাকি, এবং কি ওই কমিটি যদি এইভাবে যদি চলতে থাকে, মিটিংয়ের পর মিটিং করে সমাধান চেষ্টা করবে, এবং শ্রমিকদের কথা শুনবে সরাসরি, এবং আমাদের যে ওখানে যে একজন অফিসার মশিউর রহমান, উনি সরাসরি বলে দিছে যে আপনারা যে তথ্য এসেছেন সেই তথ্য বই আমরা গ্রহণ করব না, এটা দিয়ে অনেক সময় লাগবে সমাধান করতে, ঠিক আছে নি? আপনারা যদি সবাই যার যার এলাকা থেকে, যার যার প্রতিষ্ঠান থেকে তারা সরাসরি এসে এখানে জমা দিবে, তাহলে আমরা সেটা তদন্ত সাপেক্ষে আমরা সেটা ব্যবস্থা গ্রহণ করব, এবং ঠিকাদারের যদি কোনো অন্যায় থাকে আমরা সেটা ঠিকাদারকে ব্ল্যাক লিস্টে করব। ওনার কথা অনুযায়ী যদি আমরা এই পদক্ষেপ নিই, তাহলে আমি নিশ্চিত আমরা
10 বছরের ভিতরে এই সমস্যার সমাধান হবে কি না আমার জানা নেই। এবং আমরা সরাসরি ওখানে বলে দিছি, আমাদের যে আহ্বায়ক ছিল কমিটির অতিরিক্ত সচিব, উনি বলছে যে আপনাদের এই মিটিং যদি পছন্দ না হয়, আমাদের কার্যক্রম যদি পছন্দ না হয়, তাহলে আমরা এই কমিটি বিলুপ্ত করতে পারি, আমরা এই কমিটি বিলুপ্ত করে দিব। তো আমি বললাম যে স্যার, আসলে বিলুপ্ত তো করা যায়, কিন্তু এই কমিটি যে প্রক্রিয়া আপনারা আরম্ভ করছেন এবং কি এই কমিটি যে প্রসেসিংয়ে যাচ্ছে, এই প্রসেসিং তো ঈদের আগে না, আরও 5টা ঈদ পার হয়ে গেল আমার একটা শ্রমিক বেতন পাবে না, মনে হয় না, ঈদের আগে যে প্রসেসিংয়ে আপনারা যাচ্ছেন। এখন আপনাদের দায়িত্ব হলো, আপনারা যে দায়িত্ব দিয়েছেন অর্থকে, যে চিঠি পাঠিয়েছেন, এখন অর্থকে আপনারা রিকোয়েস্ট করবেন এই সামনের 2-1 দিনের ভিতরে যেন একটা মিটিং ডেকে এবং কি আমাদের কেন্দ্রীয় কমিটি যারা নেতৃত্ব দিচ্ছেন, যারা দায়িত্বে আছেন, তাদেরকে সাথে বসে অন্তত যে বেতন বকেয়া এবং চাকরিচ্যুত তাদেরটা সমস্যার সমাধান করার জন্য আমরা অনুরোধ করবেন আপনারা। এবং আমাদের শ্রম সচিব 6 তারিখে যে ঘোষণাটা দিয়েছেন সবার সামনে, সেটা যেন বাস্তবায়ন করা হয়। কিন্তু দুঃখের বিষয়, আমরা এই মিটিংয়ে কোনো ফলস্বরূপ কোনো কিছুই দেখিনি এবং ভবিষ্যতে এই মিটিংগুলো যদি হবে, সেখানে অংশগ্রহণ করলে কতটুকু কার্যকর হবে, কতটুকু ফল আমরা পাব, সেটাও আমার জানা নেই। কারণ প্রক্রিয়াটা অনেক দীর্ঘদিন, অনেক সময়ের ব্যাপার। আমরা তো সেই প্রক্রিয়ায় যেতে চাচ্ছি না, আমরা তো আন্দোলন ওই প্রক্রিয়া দেওয়ার জন্য করিনি। আমাদের পরিপত্র জারি করবে সে আশ্বাস দিয়েছেন এবং আমাদের যে চাকরিচ্যুত বেতন বকেয়া, সেটা ঈদের আগে অর্থাৎ 20 তারিখে শ্রম সচিবের ঘোষণা অনুযায়ী 20 তারিখে সমাধান করার একটা ব্যবস্থা করবেন। কিন্তু আমরা সেটা কোনো প্রক্রিয়া দেখছি না, কোনো আশ্বাস দেখছি না। এখন আমরা ওনাদেরকে সরাসরি বলছি যে ঠিক আছে, আপনারা যখন মিটিং একটা কমিটি করছেন, সেটার কাজকর্ম আমরা বারবার এখানে এসে, মাসে 1 বার, মাসে 10 বার অথবা মাসে 2 বার মিটিং হবে, সেই মিটিংয়ে এসে আমরা রিপোর্ট করব আপনাদেরকে, আমার শ্রমিকেরা রিপোর্ট করবে, তারপরে আপনারা সমস্যার সমাধান করবেন, ঠিক আছে নি? তাহলে এটা দীর্ঘমেয়াদী। আমরা যেটা সুপারিশনামা পাঠাইছেন অর্থতে আমাদের 5 দফা দাবির ব্যাপারে, আমরা সেই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করার জন্য সুপারিশ করুন এবং আমরা ইমিডিয়েটলি অর্থ সচিবের সাথে, অর্থ উপদেষ্টার সাথে আর উপদেষ্টা মাহফুজ আলমের সাথে বসে আমরা আশা করি ঈদের আগে আমাদের পরিপত্র অথবা আমাদের বেতন বকেয়া অথবা আমাদের চাকরিচ্যুত যেন আমরা এগুলো সমাধান করতে পারি। আমরা সেইভাবে ওই জায়গায় এখন নজর দিতে হবে, কারণ আমাদের শ্রম মন্ত্রণালয় অথবা শ্রম অধিদপ্তর এইখানে এখন আমাদের কোনো কাজ তেমন নেই। আর এই কমিটির মাসের পর মাস মিটিং করবে এবং শ্রমিকদের যে সমস্যা সমাধান সেটা করতে থাকবে, কিন্তু বাস্তবায়ন কতটুকু হবে আল্লাহ পাক জানে, আমরা জানি না। কারণ এটা হলো বাস্তবতা, মিটিংয়ের পরিবেশ অনুযায়ী একমাত্র এটাই বাস্তবতা। কারণ একটা কমিটি তারা যেটা করছে, এটা তাদের দায়ভার এড়ানোর জন্য করছে। তারা যে সমস্যাটা সমাধান করবে অথবা এই সমস্যা স্থায়ী সমাধান করবে, সেটার জন্য তারা করেনি। তারা স্পষ্ট বলে দিয়েছে যে আমাদের কোনো ক্ষমতা নেই, এই কমিটি শুধু এই চাকরিচ্যুত এবং বেতন বকেয়া নিয়ে কাজ করবে, এবং সেটা প্রক্রিয়া কম, সময় লাগবে। তো সুতরাং আমরা ওই প্রক্রিয়ায় যাওয়ার জন্য তো আমরা আন্দোলন করিনি, আমরা সমাধানের চেষ্টা করছিলাম। যাক, এখন সামনে তারা কি বলে, সামনে মিটিংয়ে তারা কি বলে সেটাও আমরা জানি না। সামনে মিটিংয়ে আমাদের আবার দ্বিতীয়বার উপস্থাপন করতে হবে এবং তারা সেটা বলছে যে আমরা যে রিপোর্ট দিয়েছি এবং কি 75টা প্রতিষ্ঠান এবং আমাদের রফিক ভাই কিছু রিপোর্ট নিয়ে গেছে, তাদের রিপোর্টও কোনো গ্রহণ করে নেই, আমাদের রিপোর্টও কোনো গ্রহণ করেনি। তারা স্পষ্ট বলছে যে প্রতিষ্ঠান বাই প্রতিষ্ঠান এবং প্রত্যেকটা কর্মচারী নিজস্বভাবে এসে এখানে জমা দেবে, তারপরে আমরা সমস্যা সমাধান করব। এই কথার কোনো ভিত্তি নেই এবং কি এই কথার কোনো সমাধান নেই। আমি আজকে স্পষ্ট সচিবের সাথে, আমাদের সিনিয়র সহকারী সচিবের সাথে বলছি যে স্যার, মশিউর রহমান স্যার যে কথাটা বলছে আমরা ওই পন্থা যেতে চাই না। আমাদের যে রিপোর্ট আমাদের কাছে পাঠানো হয়েছে, আমাদের সহকর্মীরা এবং অবহেলিত কর্মচারীগণ চাকরিচ্যুত এবং বেতনের ব্যাপারে, আমরা সেটা
তালিকা অনুযায়ী, এই প্রতিষ্ঠান অনুযায়ী সব তথ্য আমাদের কাছে আছে। আমরা সংগঠনের প্যাডে অথবা একটা আবেদন রেডি করে সেই আবেদনে আমরা ওই প্রতিষ্ঠানের যতগুলো প্রতিষ্ঠান দিছি ওই প্রতিষ্ঠানের সংখ্যা লেখে এবং আমাদের কর্মচারীর সংখ্যা লেখে, হ্যাঁ, আমরা একটি আবেদনে পাঠিয়ে দিব। ওই আবেদনের সাথে সংযুক্তি থাকবে যারা প্রতিষ্ঠান থেকে পাঠাইছে ওই তালিকা, সেটা অনুযায়ী আমরা পাঠাবো এবং এটা যেন দ্রুত কাজ হয় সেই প্রক্রিয়া আমরা যাচ্ছি। এবং শ্রম মন্ত্রণালয় যে প্রক্রিয়ার কথা বলছে সেই প্রক্রিয়া আমাদের আসলে কোনো কাজ হবে না এবং সেটা দীর্ঘায়িত। আমাদেরকে শুধু এটা মনে করেন এই সময় সাপেক্ষ তারা দেখাচ্ছে। তারা একটা কমিটি করছে শুধু এটা দায়িত্ব এড়ানোর জন্য। এই কমিটি মনে করেন কখন সমাধান করবে চাকরি, কখন চাকরিচ্যুতদের বহাল রাখবে, এটা আসলে কেউ বলতে পারবে না। যারা আমরা কমিটিতে আছি এবং যারা কমিটিতে আছেন আমাদের 5 জন প্রতিনিধি, তারাও জানে না, তারাও হতাশ এবং তারাও চায় না এই কমিটি দ্বিতীয়বার মিটিং ডাকক। কিন্তু আমরা সেটা সরাসরি বলতে পারি না। তারা নিজেরাই বলছে যে আপনারা কমিটি যদি পছন্দ না হয়, এই মিটিং যদি পছন্দ না হয়, তাহলে আপনারা যদি বলেন আমরা সেটা বিলুপ্ত করব। তো আমরা বলছি যে না, আপনারা বিলুপ্ত করার আসলে দরকার নেই, কিন্তু আপনাদের প্রক্রিয়াটা দীর্ঘদায়িত্ব। এই প্রক্রিয়ায় গেলে, এই প্রক্রিয়ায় সমাধান করতে গেলে 30 বছর সময় লাগবে এবং 30 বছর আমার কর্মচারী বাঁচবে না। কারণ এটা এমন একটা প্রক্রিয়া আপনারা শুরু করছেন, এটা হলো ওই যে অবসর কল্যাণ ট্যাক্সের মতন। আপনার শিক্ষক অবসরে যাবে, মারা যাবে, কিন্তু চেক পাবে না, মৃত্যুর পরও চেক পায় না সে। কারণ কেন? ওই যে বাজেট নাই, বাজেট আসবে, তদন্ত করবে এই শিক্ষক আসলে চাকরি করছে কি না, তারা কত সমস্যা। সুতরাং আপনারা ওই প্রক্রিয়া চলে গেছেন। তো সুতরাং আমরা তো ওই প্রক্রিয়া যাওয়ার জন্য আন্দোলন করিনি। এখানে আমাদের শ্রম সচিব যে স্পষ্ট বলে দিছে 20 তারিখের আগে যাদের বেতন বকেয়া আছে তাদের সমস্যাগুলো সমাধান করার 100% উদ্যোগ গ্রহণ করবে। অথচ উনি এই প্রক্রিয়াটা দিয়ে উনি বিদেশ চলে গেছে, বিদেশ গিয়ে বসে আছেন। আচ্ছা যাক, উনি বিদেশ গেছে সরকারি সফরে, সেটা আমাদের বলার কিছু নেই। কিন্তু উনি কি 20 তারিখের আগে একটা মানুষের বেতন পরিশোধ করবে? সেটা আমার প্রশ্ন তার কাছে, শ্রম সচিবের কাছে। উনি যে ওয়াদা করলো এই যে মিডিয়ার সামনে, এই ওয়াদা কি রক্ষা করতে পারবে না। তাহলে এখন ওনাকে যখন আমরা প্রশ্ন করব, উনি কি বলবে? যে আমি তো কমিটি করছি, আপনারা কমিটিতে আপনাদের সদস্য আছে, আপনারা তো কাজ করছেন, তাহলে আমার কি করার? এই কথাটা উনি বলবে যদি আমরা প্রশ্ন করি। তো সুতরাং আমরা এই পাল্টাপাল্টি প্রশ্ন যেতে চাই না। আমরা এই কমিটি যেটা করেছেন এটা সম্পূর্ণ এই দীর্ঘমেয়াদী একটা কমিটি এবং এখানে আমার যারা আছে এবং আমার যে কর্মচারীরা আছে তারা লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, নীলফামারী, গাইবান্ধা, চট্টগ্রাম, কক্সবাজার, উখিয়া, বান্দরবান, সারা 66টা জেলা থেকে এসে সশরীরে হাজির হয়ে আবেদন দেওয়ার কি কোনো ক্ষমতা আছে? এবং কি ওই ধরনের কোনো তাদের অর্থনৈতিক অবস্থা আছে? কিছুই নেই। এই জন্য আমরা কমিটির মাধ্যমে তাদের কাছ থেকে যে তথ্যটা চেয়েছি, তারা আমাদেরকে স্বচ্ছভাবে তথ্য দিয়েছেন এবং তারা লিখে দিয়েছেন কী কারণে চাকরিচ্যুত করা হয়েছে এবং কী কারণে বেতন বকেয়া বাকি। কিন্তু সেটা শ্রমভবন এবং এই আহ্বায়ক কমিটির যে প্রধান এবং অথবা উপপ্রধান মশিউর রহমান, উনি এটা এক্সপেক্ট করতেছে না, এটা রিসিভ করবে না। উনি চাচ্ছে সেটা ওনার কথা অনুযায়ী আমরা যা বুঝলাম, এটা উনি চাচ্ছে দীর্ঘমেয়াদী হোক, এটা এত তাড়াতাড়ি সমাধান না হোক। তো সুতরাং আমি এটা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানিয়েছি ওই মিটিংয়ে বসে, যে আসলে এই মিটিংটা করার দরকার ছিল আমাদের অর্থের সাথে, কিন্তু আপনারা কেন আমাদেরকে ডাকছেন? আমরা তো এই মিটিং আপনার সাথে করার কথা না। এখন আমাদের কাজকর্ম অর্থের সাথে, আমরা কথা বলবো অর্থের সাথে। আমরা যখন একটা মিটিং করব তখন এটা পরিষ্কার হয়ে যাবে, আমাদের কাজটা 1 সপ্তাহের মধ্যে সমাধান হয়ে যাবে। কিন্তু আপনারা এমন জায়গায় নিয়ে আসলেন আমাদেরকে চালাকি করে। হ্যাঁ, এখন আপনাদের কাছে আমার মাসে মাসে আসতে হবে, সপ্তাহে আসতে হবে, প্রতি সপ্তাহে রিপোর্ট দিতে হবে আমার কোন কর্মচারী বেতন পাচ্ছে না। কিন্তু আমরা যে রিপোর্ট দিছি একবারে রাইট, যে সঠিক যে রিপোর্ট দিছি সেই রিপোর্টটা আপনারা গ্রহণ করবেন না। আপনারা বলতেছেন আমার প্রত্যেকটা কর্মচারী এসে সশরীরে জমা দিতে হবে রিপোর্ট। হোয়াট ইজ দিস? আমরা তো এটার জন্য আন্দোলন করিনি, আমরা তো এটার জন্য রক্ত জড়াইনি।
আমি স্পষ্ট ওখানে বলে দিছি, যদি আমার এই সমস্যার সমাধান ঈদের আগে না হয় এবং এই সমস্যার সমাধানে যে ব্যাঘাত ঘটাবে এবং যদি কোনো কর্মকর্তা যদি এটার সাথে জড়িত থাকে, তাহলে আমাদের আন্দোলন এখন তার প্রতিটি কর্মকর্তার বিরুদ্ধে চলে যাবে। আমরা তো আগে নামছি শুধু রাস্তায়, সরকারের কাছে আবেদন জানাইছি আমাদের দাবি, এখন আমরা ওই কর্মকর্তার বিরুদ্ধে চলে যাব সরাসরি, যে এই কর্মকর্তার জন্য আমাদের দাবি আদায় হচ্ছে না, আমরা এই কর্মকর্তার প্রয়োজন নাই এই চেয়ারে, আমরা এই কর্মকর্তার অপসারণ চাই। সেটা যে কর্মকর্তা হোক, উপদেষ্টা হলে উপদেষ্টা, সরকার প্রধান হলে সরকার প্রধান। কিন্তু আমি যেটা বলতে চাই, সরকার প্রধান আমাদের আন্তরিক আছে, কিন্তু আমাদের মেসেজগুলো তারা সঠিকভাবে সরকার প্রধানের কাছে পৌঁছাচ্ছে না। এটা হলো সমস্যা আমাদের বিরাট। এবং কি কারা এটার মধ্যে বাধা দিচ্ছে, এই মাঝখানে কারা এই বাধা দিচ্ছে, কারা এটার সাথে জড়িত, আমাদেরকে সেটা ফাইন্ড আউট করতে হবে, তাকে শাস্তির আওতায় আনতে হবে। আমাদের দাবির আদায়ের ক্ষেত্রে আমরা এখানে এক বিন্দুও ছাড় দেব না। আমরা স্পষ্ট আরও বলে দিছি ওখানে যে আমার 5টি দাবির যে 1 নম্বর দাবি, সেটা যদি আমার পূরণ না হয় এবং আমার ন্যায্য অধিকার যদি আমি না পাই, তাহলে আমাকে যে সৃষ্টি করেছেন যে খোদা, আমি তার সাথেও একমত পোষণ করব না। সুতরাং আপনি তো সরকার মাত্র, আপনার সাথে করে আমি এই সমঝোতা দেব, এটা প্রশ্নই আসে না। আমি যেগুলা দাবি দিয়েছি 24 তারিখে, সেই দাবিগুলাই মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং সেই দাবি 5টাই, এবং সেই 5টাই আমার পূরণ করতে হবে। এখানে আমি চুল পরিমাণ কোনো ছাড় দেব না এবং ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং আমার এখানে পিছিয়ে আসার অথবা আপনাদের সাথে সমঝোতা করার, আপনাদেরকে বোঝানোর কোনো আর সুযোগ নেই। আমরা যা বোঝানোর আপনাদেরকে বুঝিয়েছি, আমরা সব কিছু করছি। সুতরাং এই 18 সাল থেকে 25 সাল পর্যন্ত এই আন্দোলন করে এত সংগ্রামের পরে মাত্র 8টা চিঠি আমরা পেয়েছি সরকারের পক্ষ থেকে। সুতরাং এই 8টা চিঠির মধ্যে যা যা লেখা আছে সবগুলা বাস্তবায়ন করতে হবে, এতে কোনো এক বিন্দু ছাড় দেওয়া হবে না, এটা পরিষ্কার। বিনিময়ে আমাদের যদি আবার রাস্তায় নামতে হয় এবং সারা বাংলাদেশের যারা সহকর্মী আছে, আমাদের কর্মচারী যারা আছে, তারা অবশ্যই আমাদের সাথে থাকবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। কারণ আমাদের কাছে এখন রাস্তায় নেমে আন্দোলন করার ডকুমেন্ট আছে, আগে ছিল না, এখন আছে। আমরা এই রাস্তায় নেমে 5 জন নেমেও যদি আমরা আন্দোলন করতে পারি এই ডকুমেন্ট হাতে নিয়ে, তো সুতরাং সরকার বলেন, প্রশাসন বলেন, কারো ক্ষমতা নাই আমাদেরকে এখান থেকে উৎখাত করার। কারণ আমাদেরকে 8টা পরিপত্র আছে আমাদের কাছে, 8টা পরিপত্রে কি কি লেখা আছে সব স্পষ্ট লেখা আছে। সুতরাং এই চিঠির বাইরে যদি কেউ যায়, সরকার যদি এই চিঠির বাইরে যদি কাজ করে, তাহলে আমরা কখনো মেনে নেব না। এটা একবারে বাস্তব, এটা ক্লিয়ার, এটা পরিষ্কার। এখন আমরা আমাদের মূল দায়িত্ব, আমাদের অর্থ মন্ত্রণালয়ের সাথে আমরা কাল পরশু কথা বলবো সরাসরি, এবং অর্থ উপদেষ্টার সাথে আমরা মিটিংয়ে বসবো। সেই মিটিংয়ে কে কে থাকবে আমাদের এই কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, সেটা আমরা তালিকা অবশ্যই তাদেরকে পাঠাবো। সেই তালিকা অনুযায়ী আমরা উপস্থিত থাকবো এবং একটা মিটিংয়ের ভিতরে যেন আমরা এই সমস্যার সমাধান করতে পারি, সেই খেয়াল আমাদের থাকবে। সেই টার্গেট আমরা নিয়ে যাব যখন আমাদের অর্থ মন্ত্রণালয়ে যখন আমরা বসবো, অর্থ উপদেষ্টার সাথে, অর্থ সচিবের সাথে। সুতরাং আমরা ওইখানে কমিটমেন্ট নিয়ে আসব যে আমাদেরকে যে সুপারিশ পাঠাইছে শ্রম অধিদপ্তর থেকে, সেটা আপনারা 9 তারিখে আমরা চিঠি পাঠাইছে আপনার কাছে, আপনি এখন পর্যন্ত আজকে 18 তারিখ, কালকে 19 তারিখ, প্রায় আপনার 10 দিন হয়ে গেছে। আপনি এই পর্যন্ত আমার চিঠি কোনো প্রক্রিয়া আমরা জানতে পারিনি, আপনারা কি পদক্ষেপ গ্রহণ করছেন এই চিঠির পরিপ্রেক্ষিতে আমরা এই পর্যন্ত আমাদের কেন্দ্রীয় কমিটি, আমাদের যারা দায়িত্বে আছেন নেতৃবৃন্দগণ কিছু জানতে পারিনি। এবং আপনাদের এটা আমরা জানার অধিকার আছে, আপনারা কতটুকু অগ্রসর হলেন আমাদের এই চিঠির পরিপত্রের পরিপ্রেক্ষিতে, আমরা এটা জানার অধিকার আছে নাগরিক হিসাবে। এবং আমরা আউটসোর্সিং যারা ডেলি বেসিক প্রকল্পে যারা নিয়োজিত আছে, তাদের যে এই দাবি, সেই দাবি থেকে আমরা এক বিন্দু লড়ব না। 5 দফা যেটা আমরা দিয়েছি সেটাই বাস্তবায়ন করতে হবে। সেটা বাস্তবায়ন করার জন্য শ্রম অধিদপ্তর, শ্রম মন্ত্রণালয় অলরেডি আমাদের এই যে 5টি দফার যুক্তিকতা মেনে নিয়েছেন।
সুতরাং এখানে অস্বীকার করার কিছু নেই, স্পষ্ট আমার কাছে ডকুমেন্ট আছে, পরিপত্র আছে যে আমাদের 5টি দাবির সাথে তারা একমত এবং যৌক্তিক দাবি এটা, সেটাই পাঠাইছে অর্থতে। সুতরাং অর্থ যদি বলে না এটা আমরা এখন করতে পারবো না, এটা কোনো যৌক্তিকতা নাই, এটা আইনে নাই, সেটা আমরা মানব না আমরা। কারণ অর্থ মন্ত্রণালয় দীর্ঘদিন আমাদেরকে শুধু একটাই কথা বলে আসছে যে শ্রম মন্ত্রণালয়ের সুপারিশ ছাড়া আমরা কোনো কিছু করতে পারবো না। সুতরাং শ্রম মন্ত্রণালয় আপনাদেরকে 2বার এই সুপারিশনামা পাঠাইছে। এখন যদি আপনারা বলেন যে না এটা করার যৌক্তিকতা নাই, তাহলে আপনাদের মতো এই এই কর্মকর্তা ওই দায়িত্বে থাকার কোনো যোগ্যতা নাই। যারা আমাদের জন্য কাজ করবে, যারা আমাদের দাবি মেনে নিবে, যৌক্তিক দাবি মেনে নিবে, আমরা সরকার প্রধানের কাছে অনুরোধ করব ওই যোগ্য ব্যক্তি যেন ওই চেয়ারে বসে এবং আমাদের দাবি যেন বাস্তবায়ন হয়। কারণ আমরা যারা দায়িত্বে আছে আমরা তাদের প্রতি কোনো ভরসা পাচ্ছি না, তারা আমাদের পক্ষে কাজ করতেছে না। কারণ আমাদের দাবি যৌক্তিক বিদায় বলেও তারা কোনো গ্রহণ করতেছে না, আমাদের কথার সাথে তারা একমত পোষণ করতেছে না। তো সুতরাং আমরা ওই কর্মকর্তা, ওই আমলা, ওই চেয়ারে বসার কোনো অধিকার নেই। যারা শ্রমিকের সাথে বেইমানি করবে, যারা শ্রমিকের সাথে প্রতারণা করবে, শ্রমিকের ভাগ্য নিয়ে চিনিমিনি খেলবে, ঠিকাদারের সাথে হাত মিলিয়ে বাণিজ্য একটা ব্যবসা শুরু করবে, এবং আমরা ওই কর্মকর্তার আন্ডারে এই দাবি আমাদের বাস্তবায়ন হবে না। এবং আমরা ওই কর্মকর্তা পরিবর্তনের প্রেক্ষিতে নতুন কর্মকর্তা বসিয়ে আমাদের দাবি বিনিময়ে আমরা বাস্তবায়ন করব। আমরা ওই পর্যায়ে চলে যাব এবং আমরা যেই পথে হাঁটতেছি এবং যেই পথে আমরা আছি, সুতরাং আমরা কিছুদিনের ভিতরেই এই সামনের সপ্তাহে অথবা কালকে বুধবার বৃহস্পতিবার এই 2 দিনের ভিতরে অর্থ মন্ত্রণালয়ের জন্য কমিটি গঠন করে রোববারের ভিতরে যেন আমাদের মিটিং ডাকা হয় এবং আমাদের সদস্য কে কে থাকবে সেটা আমরা একটা তালিকা রেডি করে তাদের কাছে পাঠাবো। এবং এই ব্যাপারে আমার সচিব মহোদয়ের পিএসের লগে কথা হয়েছে এবং উনি আশ্বাস দিয়েছেন যে না আমরা সব কিছু পেয়েছি এবং আপনাদের দাবি নিয়ে আমরা আসলে খুব টেনশনে আছি, কাজ করতেছি। আমরা এটা আসলে বিশাল একটা দায়িত্ব, এই দায়িত্ব যখন আমরা পালন করব তখন আমাদেরকে অনেক লোকের প্রয়োজন হবে, কমিটি একটা করতে হবে আমাদের ভিতরেই। সেই কমিটিতে আপনাদের লোকজন থাকবে, প্রতিনিধি থাকবে এবং শ্রমর সচিব থাকবে, শ্রমর অতিরিক্ত সচিব থাকবে, প্লাস প্রধান উপদেষ্টা কার্যালয়ের লোক থাকবে এবং অর্থ সচিব থাকবে এবং অর্থ উপদেষ্টা থাকবে, আরও কিছু উপদেষ্টা থাকবে। আমরা সবগুলো আইনশৃঙ্খলা বাহিনী প্রশাসনের লোক থাকবে, সবগুলো মিলাইয়া হয়তো 15 সদস্য একটা কমিটি হবে না 20 সদস্য হবে কমিটি। সেই কমিটি ফাইনাল একটা সিদ্ধান্ত নিবে আমরা এটা কিভাবে বাতিল করব। সুতরাং এটা রাখবে কি রাখবে না ওইখানে সিদ্ধান্ত হবে। তখন আমি বললাম যে স্যার আমরা এক নাম্বার দাবি থেকে আমরা কখনো সরে আসবো না, এবং কি আমাদের সবচেয়ে মূল্যবান সবচেয়ে প্রায়োরিটি থাকবে আমরা 1 নাম্বার, সেখান থেকে আমরা কখনো সরে আসবো না। সেখান থেকে যদি সরে আসতে হয় তাহলে আমরা রাস্তা নামতাম না, আমাদের বাইরে রক্ত দিত না, আমাদের আন্দোলনে নামতে হতো না, আমরা সমঝোতা আসতাম। কারণ আমাদেরকে অনেকবার বলা হয়েছে সরকার যে আপনারা 1 নাম্বার দাবি থেকে সরে আসুন আর সব কিছু আপনাদেরকে আমরা দেব। তো সুতরাং আমরা 1 নাম্বার থেকে সরে আসার কোনো সুযোগ নেই। আমি মেহরবানি করব এবং অনুরোধ করব অর্থ সচিবকে যেন আমাদের যে সুপারিশনামা পাঠাইছে যুক্তিকতা দেখিয়ে শ্রম মন্ত্রণালয় সেটা যেন বাস্তবায়ন করে এবং দ্রুত বাস্তবায়ন করে। আমরা সেভাবে এখন অর্থর কাছে আমাদের কাজ, অর্থর সাথে আমাদের সাথে কথা বলতে হবে এবং অর্থর সাথে আমাদের মিটিং করতে হবে বারবার, এবং সেটা আমরা ঈদের আগে যেন সেই পরিপত্রর একটা ব্যবস্থা করতে পারি, সেই পরিপত্র যেন আমরা জারি করতে পারি। এবং শ্রম অধিদপ্তর যে একটা প্রক্রিয়া শুরু করছে চাকরিযুক্ত বেতন বকেয়া নিয়ে, সেটা দীর্ঘ মেয়াদি একটা প্রজেক্ট তারা হাতে নিছে। সেই প্রজেক্ট আমরা আসলে মানব না। আমরা হয়তো আর একটা মিটিং করব সর্বোচ্চ, সেই মিটিংয়ে যদি আমরা কোনো ফলস্বরূপ না দেখি তাহলে হয়তো আমরা এই কমিটি আর কার্যক্রম চালু রাখবো না। এবং কারণ যে কমিটি যদি আমার 5 বছর সময় লাগে আমার এই বেতন বকেয়া পরিশোধ করার জন্য, যে কমিটি যদি আমার 5 বছর সময় লাগে আমার একজন কর্মীকে চাকরি বহাল রাখার, তাহলে সেই কমিটির কোনো প্রয়োজন নেই আমার। যেখানে আমার দ্রুত কাজ হবে, যেখানে যে মন্ত্রণালয়ে আমার দ্রুত কাজ হবে
আমরা সেই মন্ত্রণালয়ের দায়িত্বে দেব, কমিটি দরকার হলে ওই মন্ত্রণালয় করবে দ্রুত। তো সুতরাং শ্রম অধিদপ্তর যে দায়িত্ব এড়ানোর জন্য, দায়ভার এড়ানোর জন্য, ঠিক আছে নি, হ্যাঁ, যে কমিটি করছে এটা সম্পূর্ণ একটা তাদের উপরে যে দায়িত্বটা এসেছে, দোষ যেন তারা নিতে না পারে, তারা যেন বলতে পারে যে না আমরা তো কমিটি করছি, আমরা মিটিং করছি, কাজ চলমান, তারা এটা বলার জন্যই আজকে এই কমিটিটা করছে। তো সুতরাং আমরা বুঝি আসলে তাদের পরিকল্পনা কী, এবং এটা আমাদের আসলে বোঝা হয়ে গেছে আমরা যখন মিটিংয়ে অ্যাটেন্ড করি, কারণ এখানে একমাত্র আমরাই কথা বলছি, আর ওখানে যারা ছিল তাদের প্রতিনিধি, আইন বিশেষজ্ঞ, ওই যে উকিল, ব্যারিস্টার সবাই ছিল, কেউ একটা কথা বলতে পারেনি, কারণ আমাদের প্রত্যেকটা কথা যুক্তি। আমি স্পষ্ট বলে দিছি যে আজকে আপনাদের সাথে আমার বসার কথা না, আমার বসার কথা অর্থের সাথে, এবং কি এখানে বসেছেন, এখানে অর্থের কেউ নেই, একটা অর্থের একজন সচিব নেই, অর্থের একজন প্রতিনিধি নেই, তাহলে আপনারা অর্থের সাথে কি এটা লিয়াজি করে বসবেন না? অর্থের লোক থাকবে না? সুতরাং আপনারা এটা বিভাজন কেন করলেন? আমরা তো আজকে মিটিং করব অর্থের সাথে, যে মিটিংয়ে আমাদের কাজ হয়ে যাবে। সুতরাং এটা আমরা পরিকল্পিতভাবে তারা এটাকে লিঙ্কি করার জন্য আমরা যেন ওই পর্যায়ে যেতে না পারি, ঠিক আছে নি, এবং ওই দাবি আদায় না হয়, তারা সেই প্রক্রিয়া যাচ্ছে। এবং আমরা 17 তারিখ মিটিং থেকে বের হয়ে আমরা যখন একটা টক শোতে ঢুকি, এবং আমি এবং আনিস ভাই বাংলা মগবাজার থেকে আমাদেরকে ইনভাইট করা হয় ভার্চুয়াল মিটিংয়ে। সেই মিটিংয়ে মনে করেন আমাদের অর্থ মন্ত্রণালয়ের একজন এডিশনাল সেক্রেটারি ছিলেন। আমি ওনার প্রতি আমি কৃতজ্ঞ, যেন ওনার যে কথাগুলো আমি শুনছি, উনি যে কথাগুলো যেগুলো বলছে, সম্পূর্ণ আমাদের 5টি দাবি উনি স্পষ্ট, একবারে মুখস্থ তার কাছে, উনি স্পষ্ট বলে দিয়েছে যে নূর সাহেব আমরা সম্পূর্ণ কাগজ পাইছি, এবং এই আপনাদের যে দাবি 5টি, সেই কাগজটা আমার হাতে। তো সুতরাং আমি যা 5টি আমি মন দিয়ে পড়লাম, সম্পূর্ণ 5টি যুক্তি, এখানে কোনোটা বাদ দেওয়া কোনো অযৌক্তিক আমি দেখি না। তো সুতরাং সেটা আমরা কাজ প্রক্রিয়া শুরু করে দিয়েছি। ইনশাআল্লাহ আমরা এটা ভালো একটা রেজাল্ট যেন দাঁড় করাতে পারি, সেই টিম আমরা গঠন করব, এবং কি ওই টিমে অভিজ্ঞ লোক থাকবে, যেন যাদের মতামতের ভিত্তিতে আমরা এই জিনিসটা যেন আপনাদেরকে এখান থেকে মুক্ত করতে পারি, সেই প্রক্রিয়ায় আমরা কাজ করব ইনশাল্লাহ। আপনারা একটু অপেক্ষা করেন। তো আমি ওনাকে একটা প্রশ্ন করছি, স্যার আমরা আসলে পিঠ দেওয়ালে ঠিকই গেছে স্যার, আমাদের পিছনে যাওয়ার কোনো আর সুযোগ নেই। এখন যদি আপনারা আমাদেরকে আঘাত করেন, ঠিক আছে নি, তাহলে আমরা প্রতিঘাত করা ছাড়া আর কোনো উপায় নেই, কারণ আমরা যাওয়ার কোনো রাস্তা নেই পিছনে। হয়তো আপনাদের প্রতিবাদ করতে হবে, ঠিক আছে, নয়তো আপনাদের সাথে ঝগড়া করতে হবে, কারণ আমার রাস্তা তো বন্ধ পিছিয়ে যাওয়ার, বাঁচার কোনো উপায় নেই আমার। তো সুতরাং আমরা যেন ওই পর্যায়ে না যেতে হয় স্যার, আমরা যেন আপনাদেরকে যে সম্মানের চোখে দেখি, যে ইজ্জতের চোখে দেখি, এখন পর্যন্ত দেখে আসতেছি, সামনের জন্য সেই সম্মানটা বজায় রাখেন। আমাদের মুখ থেকে যেন বাইর না হয় কখনো যে অর্থ মন্ত্রণালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা আমাদের দাবির বিরুদ্ধে চলে গেছে, এটা যেন আমাদের মুখ থেকে বাহির না হয়। যদি একবার বের হয়ে যায় তাহলে এটা কিন্তু বিভিন্ন মিডিয়া চলে যাবে, সরকার প্রধানের কাছে চলে যাবে, তখন আপনাদের একটা ভাবমূর্তি নষ্ট হবে। তো সুতরাং আমরা ওই পর্যায়ে যেতে চাই না। যাওয়ার আগে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে শ্রম মন্ত্রণালয় যে যুক্তিকতা দিয়ে চিঠি পাঠিয়েছে, সেটা যেন অতি দ্রুত কার্যকর হয়, এবং আমরা যেন ঈদের আগে এই পরিপত্রটা এই 5টি দাবির সমাধান যেন আমরা পাই। এই হলো আপনার কাছে আমার বিশেষ আবেদন। আমরা ইমিডিয়েটলি, খুব দ্রুত, হ্যাঁ 2-1 দিনের ভিতরে আমরা এই কমিটির সাথে বসবো, উপদেষ্টার সাথে বসবো, অর্থ সচিবের সাথে বসবো, বসে আমরা যেন একটা মিটিংয়ের মাধ্যমে এই সমস্যাটা যেন সমাধান হয়ে যায়, আমরা সেই প্রক্রিয়ায় আগাচ্ছি। এবং আমাদের কাছে তথ্য আছে, এভিডেন্স আছে, এবং আমাদেরকে কোনো কারণে এই অবহেলা করার কোনো অবকাশ নাই। আমাদেরকে বলতে পারবে না যে কোনো যুক্তিকতা নেই, সেটা দেখানোর আর কোনো সুযোগ নেই সরকারের কাছে, অর্থের কাছে। তো সুতরাং অর্থ হলো মেইন ফ্যাক্ট, অর্থকে ধরা অনেক মুশকিল, পাওয়ারফুল একটা মন্ত্রণালয়। তো সুতরাং আমরা যতই পাওয়ারফুল হোক, কারণ শ্রমিক যদি খেপে যায়, ক্ষুধার্ত বাঘ যদি খেপে যায়, তো সেখানে পৃথিবীর কোনো কিছুই টিকে না।
এটা বাস্তব, এটা ইতিহাস সাক্ষী। তো সুতরাং আমাদেরকে ক্ষুধার্ত বাঘ আপনারা পরিণতি করবেন না। আমরা এমনি ক্ষুধার্ত, আমরা 36 মাস বেতন পাচ্ছি না, 72 মাস বেতন পাচ্ছি না, 2015 সাল থেকে চাকরিযুক্ত আমাদের বাইরা। তো সুতরাং এদের চেয়ে ক্ষুধার্ত পৃথিবীতে আর কোনো মানুষ আমি মনে করি নেই। তো সুতরাং ক্ষুধার্ত বাঘের সামনে আপনারা পড়বেন না, পড়লে কিন্তু আপনার এই বাঘের পেটে চলে যাবেন, আপনারা এখান থেকে আপনারা ফিরে যেতে পারবেন না। এটা আমার স্পষ্ট পরিষ্কার। আমি যেখানে যাই, যতগুলা মিটিং করছি আমি এই পর্যন্ত, যতগুলা সচিব ছিলেন মিটিংয়ে, উপদেষ্টার কাছেও আমি আমাদের শ্রম উপদেষ্টার সাথে মিটিং বসছি এবং ওনাকেও আমি স্পষ্ট বলে দিচ্ছি, স্যার আমাদের দাবির সাথে, আমাদের ন্যায্য দাবির ক্ষেত্রে আমি আমার সৃষ্টিকর্তার সাথে কোনো সমঝোতা করব না, যে আমাকে সৃষ্টি করেছেন। কারণ আমার ন্যায্য দাবির ক্ষেত্রে আমি কারোর সাথে আপোষ করব না, সৃষ্টিকর্তার সাথে আপোষ করব না। সুতরাং সেখানে তো সরকারের মাত্র মানুষ, আমি মানুষের সাথে কোনো আপোষ করব, প্রশ্ন আসে না। সুতরাং আমার দাবি যুক্তিকতা পাঠিয়ে আপনারা শ্রম অর্থকে চিঠি দিবেন, সেই অর্থর সাথে আমরা লড়াই করব যেভাবে হোক। তো সুতরাং আমি ধন্যবাদ জানাই শ্রম উপদেষ্টা, শ্রম সচিবকে, যে আমার প্রস্তাবগুলো তারা রাখছেন, আমার প্রস্তাবিত 5টি বাজেট তারা পাঠাইছেন। এটার জন্য আমি কৃতজ্ঞ শ্রম উপদেষ্টার কাছে, শ্রম সচিবের কাছে। এখন আমাদের দায়িত্ব অর্থ উপদেষ্টা, অর্থ সচিব যেভাবে হোক, যে প্রক্রিয়ায় হোক, ঠিক আছে নি, সেখান থেকে কিভাবে আদায় করতে হবে সেটা এখন আমাদেরকে চিন্তা করতে হবে, সেইভাবে কাজ করতে হবে এবং আমরা সেই কাজ শুরু করে দিচ্ছি ইনশাল্লাহ। আমি আরেকটি কথা বলতে চাই, বাংলাদেশে যারা আমরা অবহেলিত আছি, ডেলি বেসিক মাস্টার প্রকল্প আউটসোর্সিং, আমরা একটি পরিবার। এখানে আমাদের এই নেতৃত্ব নিয়ে যে লড়াইটা চালাচ্ছে, এই দুইটা গ্রুপ হয়ে গেছে একমাত্র নেতৃত্বের জন্য। আসলে এখানে একটা পরিষ্কার কথা আপনারা সবাই জানেন, এবং যারা নেতৃত্বের জন্য, চেয়ারের জন্য লড়াই করে আজকে বিভাজন সৃষ্টি করছেন, দুটা গ্রুপ হয়ে গেছেন। দুটা গ্রুপের কারণে কতখানি ক্ষতি হয়েছে একমাত্র সেটা আমি উপলব্ধি করতে পারি। কারণ আমি যেখানে যাচ্ছি, যার সাথে কথা বলতেছি, যে মন্ত্রণালয়ে যাচ্ছি, একই প্রশ্ন করে যে আপনারা গ্রুপ কয়টা, আপনারা একবার এক গ্রুপ আসেন দাবি নিয়ে, এক গ্রুপের একটা দাবি, এই গ্রুপের সেই দাবি, ওই গ্রুপের এই দাবি। তাহলে কেন শুনতে হচ্ছে আমাদের কেন শুনতে হচ্ছে? একমাত্র আমাদের গ্রুপিকের কারণে, নেতৃত্বের কারণে। নেতৃত্ব দিয়ে কি হবে আমি জানি না, নেতৃত্ব দিয়ে কি হাসিল হবে তাও জানি না, নেতৃত্ব দিয়ে কি আপনি এমপি হবেন আমি তাও জানি না, আপনি কি মন্ত্রী হবেন তাও জানি না, আপনি কি এই দেশের প্রধানমন্ত্রী হবেন আমি তাও জানি না। এগুলা আমি জানতেও চাই না। কিন্তু আমি স্পষ্ট একটা কথা বলতে চাই, যারা আজকে এই সংগঠনটা দাঁড় করিয়েছেন, আমরা তাদের অবদান, তাদের নেতৃত্ব, তাদের এই যোগ্যতা নিয়ে কোনো কথা বলার অবকাশ নেই, আমাদের সেই অধিকার নেই। আজকে আমি দেখি আমার কিছু ভাইয়েরা এই আমাদের সিনিয়র নেতৃবৃন্দদেরকে নিয়ে, আমি সেখানে এই আনিস ভাই বলেন, মজিবুর ভাই বলেন, তারপরে রফিক ভাই বলেন, শিশির ভাই বলেন, জীবন ভাই বলেন, ওই যে আমাদের এই খলিল ভাই বলেন, এবং কি এই শামীম ভাই বলেন, মানে যারা আছে, আমি সবার নাম জানি না, যারা আছে, যারা এই সংগঠনটা তৈরি করছে, 2018 সাল থেকে নেতৃত্ব দিচ্ছে, এখনও দিচ্ছে, হয়তো সবাই সরাসরি এখন নেই, কিন্তু যারা এখনও আছে, আমরা এখন যারা নেই, আমরা কি তাদেরকে অসম্মান করব? তাহলে এটা কি আমাদের দায়িত্ব? তাদের কারণে আজকে আমরা নেতৃত্বে কথা বলার সুযোগ পাইছি এই সংগঠনে। এটা অস্বীকার আমরা কি করি? আমরা তো মানুষের ভিতরে পড়ি না, আমরা তো জানোয়ার, আমরা তো অমানুষ। তাহলে যে নেতাগুলো আমাদেরকে হাত টেনে ধরে এই নেতৃত্বে নিয়ে আসছে, এবং কি যাদের কারণে আমরা আজকে নেতৃত্ব দিচ্ছি, প্রথম সারিতে আমরা আন্দোলন করতেছি, আন্দোলন কমিটি বলেন, এই কমিটি সেই কমিটি বলেন, সমন্বয় কমিটি বলেন, সব কিছু যারা এখন প্রথম সারিতে নেতৃত্ব দিচ্ছে, তার অবদানটা তো তাদের। তারা যদি আমাদেরকে সৃষ্টি না করতো, তাহলে কি আমরা লালন করতে পারতাম? এখন আপনি যে আপনাকে জন্ম দিছে, আপনাদের জন্মদাতা পিতাকে ভুলে যান, তাহলে কি হবে? তাহলে তো আপনি এই জন্মহীন সন্তান হয়ে গেলেন, যাকে আমরা সমাজে বলি জারক সন্তান।
তাহলে তো আমরা বেশি অবহেলিত হব, এখানে প্রশ্নবিদ্ধ আমরা হব। তো সুতরাং আমি অনুরোধ করব এই বিনয়ের সাথে যারা এই লেখালেখি করেন এবং কি যারা অ্যাডমিন আছেন বিভিন্ন গ্রুপে যারা এগুলা অ্যাপ্রুভ করবেন, অনুমোদন করেন, আমি হাত জোর করে আপনাদের কাছে বলবো, একবারে আমি এই দুটা হাত জোর করে আপনাদের কাছে বলতেছি, আপনারা এই ধরনের পোস্ট অনুমোদন করে এই কমিটির ভিতরে সিনিয়র নেতৃবৃন্দকে অসম্মান করা থেকে বিরত থাকবেন। এবং যারা জুনিয়র নেতৃবৃন্দ আছেন, যারা এখন নেতৃত্ব দিচ্ছেন, এখানে আমি উল্লেখযোগ্য যাদের নাম বলবো, এই আমাদের যারা 19 অক্টোবর থেকে, বিশেষ করে 19 অক্টোবর থেকে যারা নেতৃত্ব দিচ্ছেন, এখনও দিয়ে আসতেছেন, এবং 22 ফেব্রুয়ারি যারা এই ভূমিকা রাখছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাবো, তাদের প্রতি কৃতজ্ঞ, এবং তাদের প্রতি অনুরোধ করব যে আপনারা বিভাজন ভুলে যে পর্যায়ে আমরা আছি, যে রাস্তায় আমরা আছি, যে দাবিতে আমরা আন্দোলন করতেছি, সেটা যেন আমরা বজায় রাখি। আমরা কেউ যেন কারো প্রতি কোনো আক্রমণাত্মক কথা না বলি, এবং আমরা দাবি সুনিশ্চিত করতে পারি, সেই মন মানসিকতা নিয়ে আমরা যেন সবার কাছে এই সব জায়গায়, সব অবস্থানে, বাংলাদেশের সর্বোচ্চ জায়গায় পৌঁছতে পারি, এবং সেখান থেকে যেন আমরা এই আমাদের পরিপত্র ঈদের আগে আদায় করে আনতে পারি, সেই মন মানসিকতা নিয়ে আমরা চলাফেরা করি। আমরা কর্মচারী কল্যাণ পরিষদ বলেন, এটা একটা সংগঠন, এটা একটা এখান থেকে জন্ম হয়েছে সবার, নেতা বলেন, কর্মী বলেন, এখান থেকে জন্ম হয়েছে সবার, এবং কি এই জন্মর সূত্রে এখান থেকে আবার বিভাজন হয়েছে আরেকটি সংগঠন, যেটার নাম কর্মচারী কল্যাণ ঐক্য পরিষদ অথবা কর্মচারী কল্যাণ ঐক্য পরিষদ। তো সুতরাং এই যে বিভাজনটা, এই জন্ম হচ্ছে, ভাগ হচ্ছে, সংগঠন তৈরি হচ্ছে, আপনারা সংগঠন যখন তৈরি করছেন, যখন সংগঠন বিভাজন করে ফেলেছেন, এটা যখন আমরা একাত্রে আনতে পারতেছি না, আমাদের হাজার হাজার সহকর্মী ভাইরা অনেক চেষ্টা করেছেন, বিশেষ করে আমাদের আজাদ, তারপরে এই সোহেল, তারপরে উত্তম, তারপরে যে স্বপন, তারপরে সোহাগ ভাই, তারপরে আলিফ, তারপরে মনে করেন এই আরও যারা আছে, ইকবাল, তারপরে মনে করেন এই যারা এখন বর্তমানে কাজ করতেছেন, ঠিক আছে নি, আরও যারা আছেন, ওই অনেকের নাম হয়তো আমি এখন মুখে আসতেছে না, অনেক আছে যাদের অবদান বর্তমানে অপরিসীম। এটা আমরা অস্বীকার করার কিছু নেই। এটা যদি আমরা অস্বীকার করি, তাহলে আমরা মানুষের ভিতরে পড়ি না, আমরা এই জীবজন্তুর যে যার ভিতরে কৃতজ্ঞতা বোধ নেই, তাকে বলা হয় জানোয়ার, আমরা ওই পর্যায়ে পড়ি। তো সুতরাং আমি বিনম্র অনুরোধ করব আপনাদের কাছে যে আপনারা কোনো সিনিয়রকে অসম্মান করে কথা বলবেন না, কারো বিরুদ্ধে যাবেন না, এবং যারা এখন নেতৃত্ব দিচ্ছে তাদেরকেও আপনি ভুলে যাবেন না, তাদেরকেও আপনি অসম্মান করার কোনো সুযোগ নেই, তাদেরকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। প্রত্যেক একটি কথা মনে রাখবেন, বিন্দু বিন্দু জল থেকে কিন্তু একটা সাগর পরিণত হয়, ঠিক আছে না? সুতরাং এই বিন্দু বিন্দু জলগুলো কিন্তু আমরাই তৈরি করছি। আজকে যে সাগরে পরিণত হয়েছে এই সংগঠনটা, একমাত্র যারা বিন্দু বিন্দু জল, আমরা যারা এই সামনাসাহিতে নেতৃত্ব দিচ্ছি, এদের কারণে এসেছে। তো সুতরাং এই সংগঠনের জন্মদাতা যারা, তাদেরকেও ভুলা যাবে না, তাদেরকে সম্মান দিয়ে কথা বলতে হবে, এবং এই সংগঠনটাকে আজ পর্যন্ত যারা নেতৃত্ব দিচ্ছে, লালন করতেছে সরাসরি, তাদের অবদানকেও ভুলা যাবে না, তাদেরকে মনে রাখতে হবে, তাদেরকে গুরুত্বপূর্ণ, তাদেরকে সম্মান দিতে হবে। এবং আমি মনে করি আমাদের একাত্মতায় অথবা একসাথে আমরা পৃথিবীর সব কিছু আমরা আদায় করতে পারবো, কোনো কিছু বাদ যাবে না যদি আমরা একাত্রে থাকি, যদি আমরা একটা কণ্ঠে কথা বলি, যদি আমরা এক হাতে কথা বলি, তাহলে আমরা পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেখান থেকে আমরা সফলতা না পাবো, যদি আমরা একটা কণ্ঠে কথা বলি। আর যদি আমরা বিভিন্ন কণ্ঠে কথা বলি, বিভিন্ন স্লোগান কথা বলি, বিভিন্ন সুরে কথা বলি, তাহলে আমরা যে সফলতা তার প্রান্তে দাঁড়িয়ে আছি, হয়তো আমরা সেই সফলতা থেকে দূরে সরে যেতে পারি, এটা আমার আশঙ্কা। তো সুতরাং এই যে 6-7 বছরের কষ্ট এবং
আমাদের যারা নেতৃত্ব দিচ্ছে তাদের পরিশ্রম এবং যারা মাঠ পর্যায়ে আছে আমাদের কর্মী, সাধারণ কর্মী, তাদের আশা, তাদের আকাঙ্ক্ষা যেন নষ্ট না হয়, আমি তাদের হয়ে আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করতেছি, আপনারা বাজে কথা থেকে, বাজে কমেন্ট থেকে দূরে থাকবেন। আমরা যেই পথে আছি, আমরা এখনও সঠিক পথে আছি, সঠিক দাবি নিয়ে আসি। আমরা যদি এই বিভাজন, এই অসম্মানের দিকে যাই, তাহলে হয়তো আমরা এখান থেকে এই ব্যর্থতা নিয়ে ফিরে আসব। তখন আমাদের কোনো অস্তিত্ব থাকবে না, সেখানে তখন সিনিয়র জুনিয়র কেউ থাকবে না, তখন এই সংগঠনও থাকবে না। সুতরাং আমরা যেভাবে আছি, একটা কণ্ঠে কথা বলি, একটা হাতে কথা বলি, একটা স্লোগানে কথা বলি। আমাদের দাবি একটাই, যে দাবি নিয়ে আমরা মাঠে নেমেছি, সেই দাবি যেন আমাদের কণ্ঠে থাকে, আমাদের মুখে থাকে, আমাদের ভিতরে থাকে, আমাদের অন্তরে থাকে, আমাদের মগজে থাকে। এবং এই দাবিটা নিয়েই যেন আমরা সর্বোচ্চ জায়গায় কথা বলতে পারি এবং সরকারের প্রধানের সাথে যেন লড়াই করতে পারি এই দাবি নিয়ে। সুতরাং আমাদেরকে এই দাবি থেকে সরে আসার আর কোনো সুযোগ নাই। আমি হাত জোর করে আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা আজকের পর থেকে বিতর্ক, কথাবার্তা, আপনার অশ্লীল পোস্ট থেকে বিরত থাকুন। আপনারা যদি এইভাবে চলতে থাকে, তাহলে হয়তো আমরা আইন অনুযায়ী, যে ডিজিটাল যে ব্যবস্থা সরকার রেখেছেন, আইন অনুযায়ী হয়তো আমরা সংগঠনের খাতিলে, দাবির খাতিলে, আমরা এই যে লক্ষ লক্ষ কর্মচারীর খাতিলে আমরা ওই ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে আমরা বাধ্য হব। আমাদের কাছে আর কোনো রাস্তা থাকবে না, কোনো পথ থাকবে না। সুতরাং আমি বারবার অনুরোধ করছি, এখানে যারা আমাকে পছন্দ করেন অথবা আমাকে অপছন্দ করেন, সেটা একমাত্র আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমাকে যারা পছন্দ করেন আমি তাদেরকেও বলছি, যারা অপছন্দ করেন আমি তাদেরকেও বলতেছি, আপনারা অন্তত এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই বিতর্ক থেকে, এই বিভাজন থেকে, এই ফেসবুক পোস্ট থেকে, সিনিয়রদের অসম্মান থেকে এবং জুনিয়রদেরকে দায়িত্ব থেকে আমরা বিরত থেকে আমাদের দাবি আদায় করার জন্য যে ভূমিকা আমরা নিয়েছি, সেই ভূমিকা যেন আমরা সফলভাবে, সুন্দরভাবে সফল হতে পারি। আমরা সেই প্রত্যাশা আমার থাকবে সবার প্রতি। এবং আমরা প্রথমে যেটা আমি বলছি শুরু থেকে, যে আমাদের প্রত্যেকটা এখন নজর থাকবে আমাদের অর্থ মন্ত্রণালয়ের প্রতি। অর্থ মন্ত্রণালয় কী করতেছে, তাদের উদ্দেশ্যটা কী, তারা কখন পরিপত্র দিবে, কখন মিটিং বসবে, কখন কথা বলবে, কখন আমাদেরকে ডাকবে, প্রতিটি সেকেন্ড, প্রতিটি মনে করেন এই ঘন্টা তাদের উপরে নজর রাখতে হবে। এবং অলরেডি আমি ওইখানে লোক লাগিয়ে দিয়েছি, তারা আমাকে প্রতিনিয়ত খোঁজখবর দিবে যে আমাদের ফাইল কোন দিকে মুভ হচ্ছে, কোন দিকে যাচ্ছে, আসলে যাচ্ছে কি না, এবং কি তারা কোনো আমাদেরকে নিয়ে কি ঘুমাচ্ছে না, কোনো চিন্তা করতেছে, পজিটিভ না নেগেটিভ, আমাদের পক্ষে না বিপক্ষে। সুতরাং এই তথ্যগুলো যেন আমরা প্রতিনিয়ত পাই, সেখানে আমরা গোয়েন্দা সেট করছি। ইনশাআল্লাহ আমরা এসে তথ্য পাচ্ছি এবং কি সামনে আরও পাবো। কিন্তু মূল উদ্দেশ্য যেটা আমাদের ইমিডিয়েটলি অর্থ উপদেশের সাথে অবশ্যই বসতে হবে, অর্থ সচিবের সাথে অবশ্যই বসতে হবে 2-1 দিনের ভিতরে। এছাড়া আমাদের আর কোনো হয় নাই। এবং কিভাবে বসা যায় সেই ব্যবস্থা আমাদের করতে হবে, আমরা সেই ব্যবস্থা করতেছি ইনশাআল্লাহ। আমরা আসলে 2018 সাল থেকে আমরা এই হতাশের কোনো জবাব আমাদের কাছে নেই, আমার কাছে নেই। আমি কি সমাধান করতে পারবো, আমি কি পারবো না, আমি কি পরিপত্র আপনাদেরকে এনে দিতে পারবো কি পারবো না, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছে, যারা কমিটিতে কাজ করতেছে, তারা কতখানি সফলতা আনতে পারবে অথবা আনতে পারবে না, এটা তারা কখনো আপনাদেরকে শিওর দিয়ে বলতে পারবে না। কেউ যদি বলে যে আমি পরিপত্র এনে দিব অমুক দিন, তাহলে বুঝতে হবে সে সম্পূর্ণ মিথ্যা বলছেন, আমাদের সাথে কর্মচারীর সাথে মিথ্যা বলছেন, মিথ্যা আশ্বাস দিচ্ছেন। সেই আশ্বাসের কারণে আমাদের আসলে অনেক ক্ষতি হয়, অনেক ক্ষতিগ্রস্ত হয়, আমাদের সংগঠনে অনেক প্রভাব পেলে। তো সুতরাং আমি নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানাবো, আমরা এমন কিছু বলবো না
যে কথার সাথে আমাদের মন্ত্রণালয়ের সাথে এবং আমাদের সরকারের পরিপত্রের সাথে কাদের সাথে কোনো মিল নেই। তো সুতরাং আমরা ওই ধরনের কথা থেকে বিরত থাকবো যে কথার কোনো ভিত্তি নেই। সুতরাং আমরা ভুল মেসেজ যখন দিব, সেই ভুল মেসেজটা আমি আজকে যদি একটা কথা বলি যে কালকে পরিপত্র জারি হবে, তাহলে কিন্তু সেটা 50% লোক বিশ্বাস করবে, কারণ আজকে নূর কাজ করতেছে প্রথম সারিতে, এই জানে নিশ্চয় সে সঠিক বলছে। তো সুতরাং আমরা এই দায়িত্বে থেকে এই ধরনের কোনো কথা বলবো না যেন আমাদের উপর থেকে আস্থা চলে যায় আমাদের কর্মীদের, আমাদের ভাইদের। সুতরাং আমরা এখান থেকে বিরত থাকবো, যেটা সত্য, যেটা সঠিক সেটা যেন আমরা বলি। এই অনলাইনে বলেন, ফেসবুকে লাইভে এসে বলেন, এই গ্রুপে এসে বলেন, আমরা যেন সঠিক তথ্যটাই তুলে ধরি আমাদের ভাইদের প্রতি। তাহলে তারা বুঝতে পারবে যে আসলে না, আমরা কাজ করতেছি, কাজের মধ্যে আছি। এখন আমরা একটা মিথ্যা তথ্য দিয়ে যদি বিভ্রান্ত সৃষ্টি করি, তাহলে আমাদের উপরে যে আস্থাটা আছে আমাদের কর্মচারীর, আমাদের ভাইদের, সে আস্থাটা হারিয়ে যাবে। তখন মনে করেন আমরা যখন একটা সঠিক তথ্য দিব তাদের কাছে, তখন তারাও সেটা বিশ্বাস করবে না। ওই যে এই ছোটোকালে বাঘের মতো হয়েছে, যে প্রতিদিন এক ব্যক্তি বলে যে বাঘ আসতেছে, বাঘ আসতেছে, আসলে না, যখন যেদিন সঠিক বাঘ আসলো সত্যিকারে, সেদিন তার আর কেউ বিশ্বাস করে না, তখন তাকে বাঘে নিয়ে নিছে। কিন্তু সে প্রতিদিন মিথ্যে কথা বলে যে বাঘ আসলো, বাঘ আসলো। সুতরাং আমরা ওই পর্যায়ে যেন না যাই। এবং আমি আরেকটু অনুরোধ করব আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা কমিটিতে আছেন, আমি যে মিটিংয়ে গেছি শ্রম অধিদপ্তরের 17 তারিখে, আমিও এখন ওই মিটিংয়ে অন্তর্ভুক্ত হওয়ার পরে আমরা ওইখানে যেখানে যাই, আমরা দুনো গ্রুপ থেকে 5 জন 5 জন 10 জন 20 জন 100 জন যেখানে যাই, আমার অনুরোধ থাকবে আমাদের কথা যেন একটাই হয়। এখন আমি যদি ওখানে গিয়ে বলি যে আমার সংগঠন আলাদা, আমার সংগঠন আলাদা, আমার সংগঠনের লোক কম, আমার সংগঠনের লোক বেশি, এটা যদি আমরা সরকারের এই সচিব মহোদয় টেবিলে যদি বসে বলি, এবং যেখানে আমাদের দাবি আদায় হবে, যেখানে আমরা আমাদের দাবি নিয়ে কথা বলবো, আমরা যদি সেখানে যদি আমাদের সংগঠন 2টা 3টা 4টা, আমার লোক কম, আমার লোক বেশি, আমি ঐক্য, আমি কল্যাণ, এটা যদি আমরা ওইখানে উপস্থাপন করি, তাহলে আমাদের দাবি আদায় করতে আরও 100 বছর লেগে যাবে। এটা আমার বিশ্বাস। মনে হয় আমরা যতই মারামারি, কাটাকাটি, গোলাগুলি, আমরা টেবিলের বাইরে প্রশাসন আমরা যখন ডাকবে আমাদেরকে, এই আমলারা, সরকার যখন ডাকবে, যখন আমরা ওই টেবিলে যাব, তখন আমাদের সুর থাকবে একটা, আমাদের কণ্ঠ থাকবে একটা, আমাদের লোক থাকবে একমত। যখন আমরা ওখান থেকে বাইরে হব, তখন আপনি 100টা বাক করেন, কোনো সমস্যা নেই, আপনি 100টা বাক করেন, কোনো সমস্যা নেই। কিন্তু যখন আমরা সরকারের টেবিলে বসবো, আমার বিশেষ অনুরোধ থাকবে সামনে যে এই মিটিংগুলো আমরা যোগদান করব অথবা যাব, ওইখানে যেন আমাদের দুনো পক্ষ থেকে যতজন লোকে যায়, সবার যেন একটা কণ্ঠ হয়। সেই কণ্ঠ যেন 5টা দাবি যে উপস্থাপন করা হয়েছে সে দাবি হয়। আমাদের লোক কম, আমার লোক বেশি, আমার ঐক্য, আমার কল্যাণ, এগুলা যেন আমরা ওইখানে উপস্থাপন না করি। তাহলে কিন্তু যদি উপস্থাপন করি, তাহলে সরকারের প্রতিনিধি যারা দাবি আদায় ভূমিকা রাখবে আমাদের পক্ষে, তখন তারা সরলতার সুযোগ নিবে যে না, এখানে তো তাদের ভিতরে একটা সমস্যা সৃষ্টি হয়েছে, তারা এখন মনে করেন সেটা এই 2 পক্ষ হয়ে গেছে, তারা এখন তো এই দাবি আদায় করতে পারবে না, আমরা এই সুযোগটা কাজে লাগাবো। ঠিক আছে নি, এক পক্ষরে একভাবে বুঝাবো, এক পক্ষরে আরেকভাবে বুঝাবো। সুতরাং তাদের ভিতরে একটা জ্ঞানজাম লাগিয়ে দিই। তো সুতরাং এই সুযোগটা আমরা তাদেরকে দেব না, এটা আমি অনুরোধ করব আমার এই নেতৃবৃন্দদের কাছে, যে আমরা যখন কোনো জায়গায় যাব, যে জায়গায় যাই, ঠিক আছে নি, প্রধান উপদেষ্টা হইতে একবারে একজন সচিব, সিনিয়র সহকারী সচিব, একজন একবারে ওই যে সরকারি একজন প্রশাসনিক কর্মকর্তা, সেও যদি আমাদেরকে ডাকে, আমাদের কণ্ঠ থাকবে একটাই, আমাদের দাবি যেটা এই শ্রমতে অর্থতে গেছে 5টি দাবি, ওই কথাটাই থাকবে। এর বাইরে আমরা 100টা দল, ঠিক আছে নি, 100টা কমিটি, আমরা 100 জন আছি, যে 5টা দল, এগুলা যেন আমরা উল্লেখ না করি। যদি আমরা উল্লেখ করি, তাহলে আমার মনে হয় ওই যে বললাম, আমরা আমাদের প্রজন্ম, আমি মৃত্যুবরণ করব, আপনি করবেন, আপনার প্রজন্ম মৃত্যুবরণ করবে, কিয়ামত হয়ে যাবে, কিন্তু দাবি আদায় হবে না।
যদি আমরা ওই জায়গায় আমাদের দুর্বলতা, আমাদের গ্রুপিং যদি ওখানে প্রকাশ করি, তো সুতরাং আমরা এইগুলো থেকে বিরত থাকব এবং সামনে আমাদের গুরুত্বপূর্ণ যে মিটিংগুলো হবে অর্থের সাথে, সেখানে যদি আমরা অ্যাটেন্ড করি, দুনো পক্ষের যে লোক থাকলে আমরা ওয়াদা করতে হবে, আমরা ঢুকার আগে যে আমাদের কথা থাকবে একটা, কণ্ঠ থাকবে একটা, আমাদের উদ্দেশ্য থাকবে একটাই, যেটা আমরা দিয়েছি। সুতরাং এর বাইরে আমরা আমাদের কটা কি আছে, ঐক্য কল্যাণ কটা আছে, ওখানে লোক কজন আছে, আমরা ওটা যেন উপস্থাপন ওখানে না করি, সেদিকে খেয়াল রাখতে হবে। এবং সেটা আমার জোরালো আবেদন আমাদের কেন্দ্রীয় কমিটির কাছে এবং নেতৃবৃন্দদের কাছে। এই ধরনের কিছু যদি ওখানে উপস্থাপন করা হয়, আমি পরিষ্কারভাবে বলে দেব, সারা বাংলাদেশের মানুষ আমাদেরকে ক্ষমা করবে না, আমাদেরকে ল্যাংটা করে পিটাবে। এটা আমি পরিষ্কার বলে দিচ্ছি, আমাদেরকে ল্যাংটা করে পিটাবে। কারণ আমাদের কারণে ক্ষতি হচ্ছে দাবি দেওয়া বাস্তবায়নে, কারণ আমাদের ক্ষতি আমরা করতেছি, আমাদের কর্মীর কোনো দোষ নেই, আমাদের কর্মীর কোনো দোষ নেই। আমরা নেতৃত্বের জন্য আমাদের দাবি থেকে আমরা সরে যাচ্ছি। আমরা প্রকাশ করতেছি সরকারি মহলে গিয়ে যে আমার এই সংগঠন 5টা, আমার সংগঠনে লোক কম, আমার কমিটিতে লোক কম, আমরাই প্রকাশ করতেছি। তো সুতরাং আমরা এই যত কিছু করি, মারামারি, কাটাকাটি, হানাহানি, গোলাগুলি, ঠিক আছে নি, আমরা বাহিরে করব, 100টা বাক করবো, বাহিরে করব। আমরা যেন সরকারের টেবিলে গিয়ে ওই ধরনের কথা যেন আমরা না বলি, ওই ধরনের উপস্থাপন যেন ওখানে না বলি। আমরা ওখানে যতক্ষণ থাকবো যেন আমাদের দাবির বিষয়ে কথা বলবো, চোখে চোখ রেখে, যেন আমাদেরকে তারা বলতে না পারে যে তারা 2 ভাগ। সুতরাং তারা যেন ওই জিনিসটা বলতে না পারে যে না, তারা 2 ভাগ হয়ে গেছে, তাদের দাবি এখন আর সফল করা যাবে না, এটা যেন তারা বলতে না পারে। তো সুতরাং আমরা ওই জায়গায় আমাদের ভূমিকা থাকবে, আমরা একটি কণ্ঠ, একটি ভাই, একটি কমিটি, একটি সহকর্মী এবং একটি নেতৃত্ববৃন্দ। এবং আমাদের যে 5টি দাবি উপস্থাপন করা হয়েছে অর্থাৎ সেই 5টি দাবি নিয়ে কথা বলবো, এর বাইরে আমরা আর কোনো কথা বলবো না। এটা আমার অনুরোধ আমার সহকর্মীদের কাছে, আমার নেতৃবৃন্দদের কাছে। যদি এই ধরনের কথা বলা হয় তাহলে সারা বাংলাদেশের মানুষ আমাদেরকে ক্ষমা করবে না, আমাদেরকে কি বলবো, আর অশ্লীল ভাষা আমি বলবো না, আমাদেরকে করবে, যা করা করবে আর। ঠিক আছে? তো আমি আসলে দুঃখের সাথে জানাচ্ছি, আমরা যে পোস্টগুলো আমরা করি আমাদের সিনিয়র ভাইদের বিরুদ্ধে, ঠিক আছে না জেনে, তথ্য যদি আপনার কাছে থাকে উপযুক্ত, তাহলে আপনার তথ্য সহ সাবমিট করবেন, পোস্ট করবেন, তাহলে সেটার সত্যটা আমরা যাচাই করব, আমরা বুঝতে পারবো যে না আসলে উনি যেটা বলছে এটার তথ্য দিছে উনি। তো সুতরাং আপনার তথ্য না দিয়ে একজনের বিরুদ্ধে হঠাৎ কিছু বললেন, ওই যে রফিক ভাইয়ের বিরুদ্ধে বললেন, আনিস ভাইয়ের বিরুদ্ধে বললেন, মজিবুর ভাইয়ের বিরুদ্ধে বললেন, যারা সিনিয়র নেতৃবৃন্দ আছে মুকুল ভাইয়ের বিরুদ্ধে বললেন, আরও যারা আছে খলিল ভাইয়ের বিরুদ্ধে বললেন, এসকে নুরের বিরুদ্ধে বলবেন, শিশির বিরুদ্ধে বলবেন। সুতরাং যারা নেতৃত্ব দিচ্ছে তাদের বিরুদ্ধে বললেন একটা কথা, সেটা যদি কোনো তথ্য না থাকে তাহলে সেটা কিন্তু ভিত্তিহীন। আর এই ভিত্তিহীন কথা বলার জন্য আপনাকে আইনের আওতায় আনতে হবে, আপনি জেল খাটতে হবে, আপনাকে সাজা ভোগ করতে হবে, এটা বাস্তব। সেটা আমরা প্রক্রিয়া শুরু করব। আমাদের জামিনের জন্য আমরা পারতেছি না দাবি দাওয়া নিয়ে, সুতরাং আমরা ওই প্রক্রিয়া আমরা শুরু করব। কারণ আপনাদের কারণে আমাদের সমস্যা হচ্ছে, আমাদের সিনিয়র নেতৃত্বের বিভেদন হচ্ছে একমাত্র আপনাদের এই পোস্টের কারণে, আপনাদের এই মিথ্যা তথ্যের কারণে, এটা পরিষ্কার। তো সুতরাং আমরা এক বিন্দু ছাড় দিব না। আমি তো আগে বলছি, আমার ন্যায্য অধিকারের ক্ষেত্রে আমি আমার সৃষ্টিকর্তার সাথে আপোষ করব না। সেই জায়গা তো আপনার তো মানুষ, আপনার সাথে কেন আমি সমঝোতা করব? আমি কেন আপনাকে ছাড় দেব? এক বিন্দু আমি ছাড় দেব না। এক বিন্দু ছাড় দেওয়ার কোনো ভয় নাই আমার কাছে। আমি যেখানে গেছি, যত মিটিংয়ে গেছি, একটি কথা বলছি সরকারকে, প্রতিনিধিকে, আমি আমার দাবি থেকে 1 নাম্বার দাবি থেকে আমি 1 চুল পরিমাণ লড়ব না, 1 চুল পরিমাণ লড়ব না। আমার 1 নাম্বার দাবি বাস্তবায়ন করে আপনার বাকিটা সুযোগ সুবিধা কি আছে শ্রম আইনে আপনি ওটা বাস্তবায়ন করবেন। সুতরাং আমার 1 নাম্বার দাবি আপনাকে সফল করতে হবে, নীতিমালা পরিবর্তন করতে হবে, প্রতিষ্ঠান প্রদানের মাধ্যমে আমাকে নিয়োগ দিতে হবে, কর্মরত যারা আছে তাদের বয়স শিথিল করে আত্মীয়করণ করতে হবে, নীতিমালা থাকবে না। এটা হলো আমার স্পষ্ট কথা।
এটার সাথে আমাদের সহকর্মী আমি আশা করি সারা বাংলাদেশের মানুষ একমত হবেন এবং এটার সাথে একমত থাকবে, এটা আমি বিশ্বাস করি। এর থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নেই। কেউ যদি বলে না আপনাদেরকে এভাবে দেব, এভাবে দেব, এভাবে দেব, ওই কথার কোনো ভিত্তি নেই, ওই কথার কোনো সত্যতা নেই, ওই কথার মধ্যে আমরা যাব না। কোনো কারণে আমরা ওই ফাঁদে পা দেব না। সুতরাং আমি আসলে কি বলবো, আমি এই জীবনে প্রথম এই লাইভ আসলাম। আমার আসলে লাইভ করার কোনো ইচ্ছে নেই, আমি এগুলো করতে চাই না। কিন্তু যেটা বাস্তবতা আজকে যে 17 তারিখে যে মিটিংয়ে আসলে কি ঘটেছিল এবং ওই মিটিংয়ে কাজ কি, ওই মিটিং কাদেরকে নিয়ে কাজ করবে এবং ওই মিটিংয়ের কাজের এই দীর্ঘ যে মেয়াদ যে হাতে নিছে তারা, এই মেয়াদ সম্পূর্ণ করতে আমাদের প্রজন্ম যারা আজকে ভুক্তভোগী তারা তো মারা যাবে, তাদের সন্তানও মারা যাবে। কিন্তু ওই আমার কর্মচারীর যে সমস্যার সমাধান এই কমিটি, এই শ্রমভবন করতে পারবে না, তারা যে প্রক্রিয়া নিছে। তো সুতরাং ওই প্রক্রিয়া আমরা যাব না। আমাদের যে প্রক্রিয়া দরকার, অর্থ মন্ত্রণালয় যেটা করবে আমরা সেটাই মেনে নিব। যদি শ্রম অধিদপ্তর যদি বলে ঠিক আছে রে, আপনাদেরকে আমরা 19 তারিখের অথবা ঈদের আগে আরেকটা মিটিংয়ে আমরা বেতন বকেয়া অথবা চাকরিচ্যুত যারা আছে তাদের সমস্যার সমাধান করে দিব, তাহলে হয়তো আমরা তাদের সাথে একমত পোষণ করব, হয়তো আমরা আরেকটা মিটিংয়ে যোগদান করব। কিন্তু তাদের যে পলিসি, তাদের যে এই বুদ্ধি, তাদের যে এই প্রক্রিয়া আমি স্পষ্ট আমার জ্ঞান অনুযায়ী এবং কি সেখানে আমাদের আনিস ভাই, রফিক ভাই যারা ছিল উপস্থিত, যারা ছিল তারাও বুঝতে পারছে যে এই প্রক্রিয়াটা দীর্ঘদিনের। তো সুতরাং দীর্ঘদিনের প্রক্রিয়ার জন্য আমি আন্দোলন করিনি, আমি রাস্তায় ঘুমাই নেই, আমার ছেলেরা, আমার কর্মচারীরা রাস্তায় গুলি খায় নেই এই প্রক্রিয়ার জন্য। তো সুতরাং তাদের প্রক্রিয়া যদি আমরা বসে থাকি, মিটিং যদি করতে থাকি মাসেরকে মাস, বছর পর বছর, ঠিক আছে নি, তাহলে এটা আমাদের জন্য দুঃখজনক হবে। সুতরাং এবং তারা যে প্রক্রিয়া বলছে যে সবার আবেদন, যার আবেদন সে জমা দিবে, এবং রফিক ভাইয়ে একটা ফেসবুকে ঘোষণা দিছে আলাদার কাছে জমা দেওয়ার জন্য। আসলে আমরা ওই প্রক্রিয়া যদি যাই আমাদের বছর লেগে যাবে। তারপরও আমি একবারে শর্ট করে আমি প্রত্যেকটা প্রতিষ্ঠানের তালিকা অনুযায়ী সংখ্যা দিয়ে আজকে অলরেডি আমরা আবেদন রেডি করছি, আমরা পাঠিয়ে দিব। ওই আবেদন অনুযায়ী এই কমিটি কাজ করবে শর্ট টাইমের ভিতরে। আমার কর্মচারী এসে এই যে 4-5 হাজার কর্মচারী এসে আপনার শ্রমভবনে ঢুকে আপনাকে জমা দিবে তথ্য, আপনাকে আবেদন জমা দিয়ে সে আবার কুড়িগ্রাম যাবে, লালমনিরহাট যাবে এবং তাকে আপনি পরের সপ্তাহে আবার ডাকবেন শুনে নিতে, সে হাজির হবে এবং তার থেকে তথ্য নিয়ে আপনি সমাধান করবেন। তার চাকরি ফেরত দেবেন কি দিবেন না, তার বেতন সে পাবে কি পাবে না, এই প্রক্রিয়া কি আসলে মেনে নেওয়া যায়? কখনো না। আমাদের আসলে এই কমিটি যখন করা হয়েছে তখনই আমাদের প্রতিবাদ করার দরকার ছিল কমিটির বিরুদ্ধে এবং তাদের বিরুদ্ধে। শ্রম অধিদপ্তরের যে আহ্বায়ক, আমরা তখনই এটা বয়কট করা দরকার ছিল যে আমরা এই কমিটি মানি না, এই প্রক্রিয়া আমরা মানি না। মানব যদি আপনারা এই সময়ের ভিতরে এটা বাস্তবায়ন করেন, এবং কি 1টা থেকে 2টা কমিটি সর্বোচ্চ যদি আপনারা ডেকে সমাধান করতে পারেন, তাহলে আমরা এই কমিটি বসবো, নাহলে আমরা বসবো না। এখন আমরা এই দীর্ঘমেয়াদী কমিটিতে তো আমরা যাওয়ার কোনো সুযোগ নেই, যেটা আমার মতামত। তো সুতরাং আমরা যেদিকে যাই, আমরা জঙ্গলে থাকি, আমরা রাজপ্রাসাদে থাকি, আমরা রাস্তায় থাকি, আমাদের 100টা গ্রুপ হোক, আমরা 100টা দল করি, আমরা 100 ভাগ হই, ঠিক আছে, সেটা মাঠে, সেটা সংগঠনে, কিন্তু এই প্রভাবটা যেন মন্ত্রণালয়ের টেবিলে না যায়, এটা আমার অনুরোধ এবং এটা আমার আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ। এই প্রভাবটা যেন আমাদের মন্ত্রণালয়ে না পড়ে এবং এই প্রভাবটা যেন তারা বুঝতে না পারে, তাহলে কিন্তু আমরা বিরাট একটা ক্ষতির সম্মুখীন হব এবং সেই ক্ষতি আমরা আসলে 100 বছরেও সেটা আমাদের আমরা কুলিয়ে উঠতে পারবো না। সুতরাং আমি আবার শেষবার আমি বলবো
আসলে আমি আসলে কথা বলতে পারি না তেমন, লাইভে এসে এই প্রথম বলছি। আমার ভুলভ্রান্তি হলে আমাকে ক্ষমা করবেন। আমার 17 তারিখের মিটিংয়ের ব্যাপারে যে কথাগুলো আপডেট দেওয়া দরকার ছিল আমরা সেটাই দিলাম আপনাদেরকে, এবং এই কমিটি এবং গুরুত্বপূর্ণ যে কাজগুলা এগুলা তারা করবে না, তাদের সেই ক্ষমতা নেই। তারা শুধু এই দুটো বিষয় নিয়ে কাজ করবে, চাকরিযুক্ত, বেতন বকেয়া, এবং সেটা দীর্ঘমেয়াদী। তো সুতরাং আমাদের কর্মচারীর অবহেলিত এত সময় নেই, আমাদের এত সময় নেই যে আমরা বছরকে বছর আপনার কাছে এসে মিটিংয়ে বসে এটা সমাধান করব। তো সুতরাং আমাদেরকে ঈদের আগে এটা সমাধান করতে হবে। যদি মিটিং ডাকে আরেকটা, আমরা ওই মিটিংয়ে যেন সমাধান করতে পারি, আর না হলে আমরা এই মিটিংয়ে না যাওয়াই মনে হয় আমাদের জন্য বেটার হবে। আমরা যে আবেদনটা দিব অথবা কালকে সেই আবেদনের প্রেক্ষিতে যেন আমাদের এই সমস্যার সমাধান করা হয়, আমরা সেইভাবে ভূমিকা পালন করব। বারবার মিটিংয়ে বসে আমার যে এই সবার তথ্য আলাদা করে এনে সবার মুখ থেকে শুনে আপনি রায় দিবেন, এইটা কিন্তু আসলে আমরা মানতে পারলাম না। এটা আমরা মানার কোনো সুযোগ নেই। আমি লালমনিরহাট, কুড়িগ্রাম, ওই যে টেকটাপ থেকে তেঁতুলিয়া যাদের এই অবহেলিত কর্মচারীকে এনে সে এখানে আসবে, আবেদন জমা দিবে, আবার ফেরত যাবে দেশে, আবার আপনারা শুনানির সময় তাকে ডাকবেন, সে আবার আসবে, শুনানি কমপ্লিট হলো না, আবার ডেট দিবেন অমুক তারিখে আসিয়েন, তাহলে আপনি কি মনে করেন তার জীবনটা থাকবে? সে তো এমনিই মারা গেছে, তার বেতন নেই 36 মাস, তার চাকরি নেই 2015 সাল থেকে, সে তো এমনিই মৃত্যু বরণ করতেছে, এমনি মৃত্যুর মুখে সে। তো সুতরাং আমি প্রধান উপদেষ্টার কাছে বিনীতভাবে অনুরোধ করব, এবং কি করছিও, বিভিন্ন মহলের মাধ্যমে অর্থ উপদেষ্টার কাছে আমরা মেসেজ পাঠিয়েছি, এবং কি আমাদের যে কাগজগুলো পরিপত্র শ্রম সচিব যেটা ওগুলা আমাদের নামে করেছেন আমরা সেগুলো তাকে পাঠিয়েছি। আশা করি আমরা 2-1 দিনের ভিতরে তার সাথে বসে আমরা যেন সর্বোচ্চ 1টা থেকে 2টা মিটিং করার পরে যেন আমরা পরিপত্র আনতে পারি, সেই প্রক্রিয়া আমরা এগিয়ে যাচ্ছি, এবং কি সেটা আমরা সম্পূর্ণ করেই ছাড়ব। এর বাইরে আমাদের আর কোনো যাওয়ার সুযোগ নেই, কারণ আমরা যে পর্যায়ে আছি খুব ভালো অবস্থানে আছি। এখান থেকে আপনি সরে যাওয়ার কোনো সুযোগ নেই, এবং এখানে বসে এই জায়গায় এসে আপনি বিভাজন সৃষ্টি করার কথা ভাববেন না, আপনি অহেতুক কারো বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়ার চেষ্টা করবেন না, এবং কারোকে নিয়ে কোনো সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে খারাপ আচরণ পোস্ট দিবেন না। তাহলে হয়তো আমরা যে সফলতা দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি আমরা সেখান থেকে সরে যেতে পারি। আর যাদের কারণে যদি আমরা এটা ব্যর্থতা আসে, সফলতা না আসে, আমরা কিন্তু তাকে 1 চুল পরিমাণ ছাড় দেব না, এবং 1 সেকেন্ড সময় দেব না বাংলাদেশে সে সুস্থভাবে থাকার জন্য। সে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকবে আমরা তাকে ধরে নিয়ে আসবো, এবং এই শাস্তি যে পরিমাণ শাস্তি দেওয়া দরকার আমরা সেই পরিমাণ শাস্তি তাকে দেব। কারণ তার কারণে আমার 9 লক্ষ লোক, 5 লক্ষ লোকের রিজিক নষ্ট হয়ে গেছে। সুতরাং রিজিক যে নষ্ট করবে, রিজিক নিয়ে যে সিনেমা খেলবে তাকে অবশ্যই ফাঁসি দেওয়া যায়। কারণ আপনি রিজিক বন্ধ করা মানে কি? একজন লোকের মার্ডার করা, আর মার্ডার করা মানে আপনার ফাঁসি হওয়া। সুতরাং আমরা সরাসরি তাকে ফাঁসি দিয়ে দিব জনসম্মুখে এনে, কারণ সে 9 লক্ষ লোকের রিজিক নষ্ট করেছেন। সুতরাং আমাদের কোনো গুনাহ হবে না, আল্লাহ আমাদেরকে আরও জান্নাতবাসী করবেন, দোয়া দিবেন যে না আমরা একজন জানোয়ারকে, একজন মুনাফিককে, একজন কালফিটকে ফাঁসি দিচ্ছি। তো সুতরাং আমি অনুরোধ করব, যারা আমরা আছি ভেবেচিন্তে কথা বলবো, ভেবেচিন্তে পোস্ট করব, ভেবেচিন্তে সিনিয়রদেরকে সম্মান দিব, এবং যারা নেতৃত্বে আছেন এখন ইয়াং জেনারেশন, প্রজন্ম, তাদেরকে আমরা সহযোগিতা